প্রত্যেক আগে আমি একটাই কথা বলেছি, বিন্দুমাত্র যদি কোনো দম থাকে তথাকথিত বিদ্রোহী তৃণমূলকে, বিন্দুমাত্র যদি মর্যাদা বোধ থাকে, সম্মান বোধ থাকে, তাহলে তৃণমূল পার্টির সদস্যতা ছেড়ে দিয়ে ভোটে দাঁড়িয়ে তারা নিজেরা জিতে গিয়ে প্রমাণ করে দিই আমরা বিদ্রোহী। নাহলে এই বাগিদেরকে দাগি ছাড়া কিছু বলবো না। বিদ্রোহী হচ্ছে বাগি, এরা বাগি তৃণমূল না দাগি তৃণমূল, এটা আমাদের ভেবে দেখতে হবে। কারণ সব কটা গেছে পুলিশের হাত থেকে পিঠ বাঁচাতে, সিবিআইয়ের হাত থেকে রক্ষা, আর কোনো বিদ্রোহের কোনো আর কারণ নেই। প্রত্যেকটা বিদ্রোহীর একটাই জীবনের লক্ষ্য, পুলিশ যেন কিছু না বলে, সিবিআই যেন কিছু না বলে, যা ধান্দা বাড়ি করেছি তা যেন ঠিক থাকে, ঘরের লক্ষ্মী যেন ঘরেই থাকে, ঘরের লক্ষ্মী যেন বাইরে না যায়, তার জন্য বিদ্রোহী। তাই এই সমস্ত বাগিরা আসলে তারা দাগি। দেখুন, মমতা ব্যানার্জি যখন রাজনীতি করেছে প্রথম দিন থেকে তার একটাই অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলা উঠে খবরের কাগজে তার নাম আছে কিনা সেটা দেখে নেওয়া। তিনি নিউজ অ্যাডিক্টেড একটা লিডার। সেই মমতা ব্যানার্জি এত বড় ক্ষমতায় থাকলেন, সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে আলোচিত থাকলেন, হঠাৎ করে তার সবকিছু হারিয়ে গেল। তাতে মমতা ব্যানার্জি নিজের মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আমি মনে করি। তা না হলে তাঁর দলের একটা কর্মীকে প্রকাশ্য রাজপথে এভাবে চড় মারতে পারতেন। আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত সেই কর্মীর কাছে ভুল স্বীকার করে, কারণ কোনো কর্মী কিন্তু কারোর দাস নয়। প্রত্যেকটা কর্মীরই তার নিজস্বতা আছে, স্বাধীনতা আছে, মর্যাদা আছে, কোনোভাবেই সেগুলোকে আমরা লঙ্ঘন করতে পারি। বাংলার মুখ্যমন্ত্রী আগামীকাল মুর্শিদাবাদে আসছেন। এই মুর্শিদাবাদ জেলাকে তিনি চেনেন, জানেন, কারণ এর আগে অনেক বড় বড় দায়িত্ব নিয়ে তিনি মুর্শিদাবাদ রাজনীতি করতে এসেছেন। তার কাছে আমার দু তিনটে দাবি আছে। এক নম্বর দাবি হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় আমি যখন রেলের দপ্তরে ছিলাম, রেল মন্ত্রকে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলে আমি অনেকটা এগিয়েছিলাম। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এবং রেল অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ সেল প্লাস রেল মিলে এই মুর্শিদাবাদ জেলায় একটা আরামসে কোচ ফ্যাক্টরি, কারণ আজ জায়গার অভাব হবে না। ডবল ইঞ্জিন সরকার, এখানকার ইঞ্জিন জায়গা দেবে? দিল্লির ইঞ্জিন স্টিল অথরিটি তাদের হাতে, রেল অথরিটি তাদের হাতে। দুই কর্তৃত্ব একসঙ্গে করে মুর্শিদাবাদে একটা রেল কোচ ফ্যাক্টরি করা যায়, এই জেলার চেহারা, ভূগোল, অর্থনীতি সবকিছু পাল্টে যাবে। এটা আমার একটা দাবি। আমি এই দাবি পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীকে করেছি, তিনি শিক্ষিত মানুষ, তার সঙ্গে পরিচয় আমার ছিল, এক কমিটিতে মেম্বার ছিলাম, তাকেও করেছি। আমি মুখ্যমন্ত্রীকেও করবো, প্রধানমন্ত্রীকেও বলেছি। রেল অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল প্লাস রেল মিলে মুর্শিদাবাদ জেলায় একটা কোচ ফ্যাক্টরি করা হবে, রেলের কোচ ফ্যাক্টরি। এটা গেলে এক নম্বর দাবি। বেশি দাবি করবো না আমি, প্রথম আসছেন আমাদের জেলায়, বেশি দাবি করবো না। দ্বিতীয় দাবি আমার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, এই মুর্শিদাবাদ জেলার গ্রামীণ এলাকায় একটা বিপ্লব হয়ে যেতে পারে, সামাজিক বিপ্লব, কৃষি বিপ্লব, যদি ভান্ডার দহ বিলকে সংস্কার করা। এ নিয়ে আমি আগে অনেক আন্দোলন করেছি, আমি পদযাত্রা করেছি, কিছু করতে পারি। যখন পশ্চিমবঙ্গে আবার নতুন করে গ্রামীণ এলাকায় রাজ্য সরকার বলছে অর্থ খরচ করবে শ্রীরামজি প্রকল্পে, মানরেগা যখন ছিল তখন চেষ্টা করা হয়েছিল, তৃণমূল আমার কথা গুরুত্ব দেয়, পাত্তাও দেয়নি। এখন আবার বলছে এই প্রকল্প যখন এলো বাংলায়, তখন মুর্শিদাবাদ জেলায় এই ভান্ডার দা বিলকে যদি আমরা সংস্কার করতে পারি, গোটা মুর্শিদাবাদ জেলার ফুসফুস এটা শুধু নয়, গোটা মুর্শিদাবাদ জেলার কৃষিতে একটা বিপ্লব হয়ে যাবে। শুধু ফসল নয়, ফসল, মাছ চাষ,
সবকিছুতে, এবং মাটির তলায় জলের লেভেল বেড়ে যাবে। শুধু তাই নয়, পরিবহন শুরু হয়ে যাবে, পরিবহন শুরু হয়ে যাবে একদম ভগবানগোলা থেকে আরম্ভ করে কৃষ্ণনগর পর্যন্ত যা যাবে, গঙ্গায় মেশা যাবে আবার এই জলপথ দিয়ে। নতুন একটা ওয়াটারওয়ে তৈরি হবে। সামান্য একটু বুদ্ধি, সামান্য একটু ইচ্ছা, সামান্য একটু চেষ্টা থাকলে আরামসে কাজ করা যায় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভান্ডারদা বিল সংস্কার করার দাবি বাংলার মুখ্যমন্ত্রী থাকলো। আপনারা দয়া করে কালকে আমাদের দুটো দাবি তুলে ধরবেন। সংবাদ মাধ্যম তো আমাদের কথা বলে টলে না, আমরা ক্ষমতা নেই, সংবাদ মাধ্যম আমাদের কাছে বলা ছেড়েও দিয়েছে। তো দুটো দাবি আমি তার কাছে করছি, আরো অনেক দাবির মধ্যে, সেসব দাবি আমি দূরেই রাখলাম, কারণ অনেক দাবি আছে। মূল দুটো দাবি আমার থাকলো যে একটা রেল কোচ ফ্যাক্টরি এবং ভান্ডারদা বিল সংস্কার। একদিকে বেরোজগার দূর হবে, আরেকদিকে কৃষিতে পরিবর্তন হিসেবে এই মুর্শিদাবাদ, পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে মুর্শিদাবাদকে চিহ্নিত করা হয়। তাই মুর্শিদাবাদ জেলায় তিনি যখন আসছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দাবি জানিয়ে আশা করছি তিনি হ্যাঁ বা না। দেখুন, ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ এবং এর থেকে নিন্দনীয় জঘন্যতম আর কিছু হতে পারে। আজও বাংলা ধর্ষণের হাত থেকে অব্যাহতি পেল না। ঘরের বাচ্চা মেয়ে, বাবার তিনটে মেয়ে, ছোট মেয়েটা, একটা ছেলে, ওদের বাড়ি গিয়েছিলাম, সাধারণ পরিবার। সেই মেয়েটাকে এইভাবে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হলো। এটা বাংলার লজ্জা, মানবতার লজ্জা। আমরা অনেকদিন আগে কামদুনি গেছিলাম, তারপরে হাঁসখালি গেছিলাম, কালকে বারুইপুর গেলাম, তার আগে কখনো কালিয়াগঞ্জ, সব জায়গায় যাই। কিন্তু ঘটনা কিন্তু প্রতিবাদ হচ্ছে, নিন্দা হচ্ছে, কিন্তু থামছে না। মানুষ ক্রুদ্ধ হয়ে, আক্রোশে, পুলিশের উপরে আস্থা হারিয়ে, প্রশাসনের উপরে আস্থা হারিয়ে আইন হাতে তুলে দিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। মব লিঞ্চিং, মানুষ পিটিয়ে মেরে দিচ্ছে কাকে? এক অপরাধীকে। সে কে? একটা 12 বছরের বাচ্চাকে। আমি স্বীকার করছি যেটা সাধারণ মানুষের পক্ষ থেকে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই, কিন্তু এটাও একটা আক্রোশ, ক্রোধ, তার তার একটা বহিঃপ্রকাশ। এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তার মানে এটা নয় যারা করেছে মব লিঞ্চিং বা গণরোষে যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই ঠিক করেছে, এই কথাই বলছি না, কিন্তু পাশাপাশি এটাও বলছি এগুলো কিন্তু ক্রোধ, আক্রোশের বিস্ফোরণ। এই বিস্ফোরণটা হঠাৎ করে হয়, কোনো পরিকল্পিত নয় ব্যাপার। এটা কিন্তু সরকারকে বুঝতে হবে। কিন্তু সেখানটায় এই ঘটনার পর, গণরোষের মৃত্যুর পর যে হামলাটা পাল্টা করছে পুলিশ, সেটা কিন্তু একদম, আপনাদেরকে ভুলেই বলছি, একদম সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখন আইন যদি সাম্প্রদায়িক মানসিকতার দ্বারা পরিচালিত হয়ে প্রয়োগ হয়, তাহলে কিন্তু আরেকটা বিপদ আসবে। যারা দোষ করেছে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, কিন্তু একবারে একটার পর একটা গ্রামে গিয়ে যে ধরনের হামলা হচ্ছে, ওখানকার গোটা এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত, এবং লক্ষণীয় এটা যে সেগুলো কিন্তু ঘটনার চক্রে, মুসলিম অধ্যুষিত এলাকা। আমি কিন্তু এখানে হিন্দু বা মুসলমান কারোর পক্ষে কিন্তু আমি সওয়াল করছি না, আমি ঘটনাটা যা শুনলাম, জানলাম, সেই কথাই বলছি। অতএব এই জায়গাটা কিন্তু প্রশাসনকে আমি ভেবে দেখতে পারি। আরেকটা কথা হচ্ছে যে ওই এলাকায় এই ঘটনার মধ্য দিয়ে আরেকটা জিনিস কিন্তু প্রশাসনের নজরে আনা দরকার, সরকারের নজরে আনা দরকার বলে মনে করছি। ওই তামাম এলাকায় মাদক নেশার কিন্তু রমরমা, মাদক ব্যবসার রমরমা।
মাদক এবং নারী পাচার ওই গোটা এলাকার কিন্তু একটা পরিচয়। আপনাদের বলে রাখি, আজকের দিনে ভারতবর্ষে রিপোর্ট বলছে, রিপোর্ট, যে যত রেড লাইট এলাকা আছে, যত পেশাপট্টি আছে ভারতবর্ষে, সব থেকে বেশি সেই বেশ্যালয়ে বসবাসকারী যারা, তাদের মধ্যে বাংলার মা বোনদের সংখ্যা সব থেকে বেশি। মনে রাখবেন আমার কথা, পশ্চিমবঙ্গ সরকারকেও আমি কথা বলতে চাই, ভারতবর্ষে যত বেশ্যালয় আছে সেই সমস্ত বেশ্যালয়ে আজকের দিনে বাংলার মা বোনেদের সংখ্যা সব থেকে বেশি। তার কারণ এই নারী পাচার চলছে, মাদকের কারবার চলছে, আর মানুষের মানব দেহের অংশ, অর্গান, অর্থাৎ দেহের অঙ্গ প্রত্যঙ্গ, তারও কারবার চলছে এই পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের প্রশাসনকে এগুলো বুঝতে হবে, কারণ গত বছরের পর বছর ধরে প্রশাসন বলে কিছু ছিল না এখানটায়। সেই সুযোগে অপরাধীরা স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে সেই সমস্ত এলাকা। এটার সঙ্গে নারী পাচারের সম্পর্ক আছে কিনা তদন্ত করে দেখা দরকার। এটার সঙ্গে মাদক পাচারের সম্পর্ক আছে কিনা তদন্ত করে দেখা দরকার। এই ঘটনার পিছনে কোনো বড় মাথা আছে কিনা তদন্ত করে দেখা দরকার। পাশাপাশি আমি এটাও বলবো যে শুধুমাত্র আমি এনকাউন্টার করলাম, কড়া ব্যবস্থা নিলাম, বড় আইন তৈরি করলাম মা বোনেদের উপরে নির্যাতন বন্ধ করতে, নারী নির্যাতন বন্ধ করতে, এটা কিন্তু একটা কোনো কুইক ফিক্স নয়। অর্থাৎ এটা কিন্তু হয়ে গেল, করে দিলাম, আর হবে না এমন ব্যাপারটা না। তা যদি হতো তাহলে ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র, 3 জায়গার আপনি তদন্ত দেখুন, আপনার খবর নিন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি তাদের রিপোর্ট সংগ্রহ করে দেখুন যে ভারতবর্ষের নারী নিগ্রহ, নারী নির্যাতন সব থেকে বেশি হচ্ছে রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এই এলাকাগুলো। অর্থাৎ কড়া আইন সব জায়গায় আছে। কড়া আইন মানে ব্যাপারটা সমাপ্ত হওয়া যাওয়ার নয়। কড়া আইনের পাশাপাশি সমাজকেও কিন্তু এগিয়ে আসতে হবে, সমাজের মধ্যেও কিন্তু প্রচারের ব্যবস্থা করতে হবে, সমাজের মধ্যে থেকে কিন্তু একটা আন্দোলন করা দরকার। এই ধরনের এই ধরনের নিন্দাজনক, কাপুরুচিত, ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে। এটা আমি বলতে চাই। এটার কারণটা হচ্ছে এইটা, যে পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর, তৃণমূল আমলে যারা এখানে পঞ্চায়েতে নির্বাচিত হয়েছিল, তাদের তৃণমূল দল ছেড়ে অন্যান্য দলে যোগদানের প্রবণতা বেড়েছে, এবং তার মধ্যে কংগ্রেসে যোগদানের একটা প্রবণতা বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সরকার তারা মনে করছে এইভাবে আমাদের রাজনৈতিক জমি হারিয়ে যেতে দেব না, তাই সব জায়গায় এগুলোর উপরে নানা রকম প্রতিবন্ধকতা